আমরা হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির, এটা থার্ড লেকচার এবং এখানে আলোচনা করা হবে তিনটা কম্পাউন্ডে। সেই তিনটা কম্পাউন্ড এখানে আলাদা করে লেখা আছে। আশা করি তোমরা সবাই তিনটা কম্পাউন্ডকে চিনতে পেরেছো। যারা যারা চিনতে পেরেছো তারা তারা একটু এখনই কমেন্টে জানায় দাও যে এখানে কি কি কম্পাউন্ড লেখা আছে বা কোন কোন কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া আছে। আর তোমরা সবাই একটু জানায় দাও কে কোত্থেকে ক্লাস করতেছো এবং ইমিডিয়েটলি ক্লাসে শেয়ার করে ফেলো যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসটা দেখতে পারো এবং পরবর্তীতে আজকে যে প্রবলেমগুলো করানো হবে সেগুলো নিয়ে নিজেরাও আলোচনা করতে পারো। তো চলো আমরা দেখি আজকে কে কে আমাদের সাথে এই ক্লাসে জয়েন করেছে। ইতিমধ্যে সোনালি জয়েন করেছে, এহসান কবির সাজিদ জয়েন করেছে, প্রায় 100 জনের মতো এখন আমাদের সাথে ক্লাসটি দেখছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং তোমাদের জন্য অলরেডি যে কাজটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে তিনটা কম্পাউন্ড নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করা হবে এবং সেই কম্পাউন্ডগুলো বোর্ডে দেওয়া আছে। তোমরা একটু চেষ্টা করো যে এই কম্পাউন্ডগুলোর কোনটার কি নাম সেটা কমেন্টে জানিয়ে দিতে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, ঋত্বিক দেব প্রথম বলেছে অ্যালকোহল রয়েছে। হ্যাঁ, অ্যালকোহল কোনটা আমি একটু চিহ্নিত করে দিই। এখানে অ্যালকোহল হচ্ছে যে এই কম্পাউন্ডটা। হ্যাঁ, অ্যালকোহলকে শনাক্ত করা গিয়েছে। ফারদিন সামির খান আমাকে সালাম জানাচ্ছেন। হ্যাঁ, আমিও তোমাকে সালাম জানাচ্ছি। আর কেউ আশা করছি তাড়াতাড়ি বাকি দুটো কম্পাউন্ড কোনটা কি সেটা বলতে পারবে। তো আমি তোমাদের একটু ক্লু দিয়ে দিচ্ছি, এই দুটো আবার একটা গ্রুপের মধ্যে পড়ে। সেই গ্রুপটা হচ্ছে কার্বনিল। আমি একটু লিখে দিলাম, এরা কি কার্বনিল কম্পাউন্ডস এর মধ্যে পড়ে। তো আশা করি বাকিটাও বলতে পারবে। ঋত্বিক দেব বলছে কিটোন। হ্যাঁ, কিটোন কোনটা আমি একটু নাম্বার করে দিই। এটা 1, এটা 2, এটা 3। কিটোন কোনটা, 3 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নম্বরটা অ্যালকোহল বলেছো, সো 3 নাম্বারটা কি নাকি 2 নাম্বারটা কিটোন একটু নিজেরা জানিয়ে দাও। অনির্বাণ সাহা আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, ঋত্বিক দেব হ্যাঁ তিনটা যোগের নামই বলতে পেরেছে সে, অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকোহল। সো তাকে অবশ্যই একটা ধন্যবাদ জানাতে হয়। আমাদের প্রথম সঠিক উত্তরদাতা সবগুলো কম্পাউন্ডের জন্য ঋত্বিক দেব। আচ্ছা, তো আমরা এই তিনটা যৌগ নিয়ে এখন কথা বলবো। সোনালি 3 নাম্বারকে কিটোন বলছে, হ্যাঁ ঠিক আছে। সাজিদও 3 নাম্বারকে কিটোন বলছে, হ্যাঁ তোমাদের সবার উত্তরই ঠিক আছে। এটা হচ্ছে কিটোন। যদি এটা কিটোন হয় আর এটা অ্যালকোহল হয় তাহলে আর থাকলো কি? 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি হবে? অবশ্যই অ্যালডিহাইড। তাহলে আমরা এইটাকে শনাক্ত করে ফেলি, অ্যালডিহাইড। তো তোমাদেরকে আরেকবার স্বাগতম আজকের কেম টকে। সো চলো শুরু করে দিই ক্লাসটা। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে তিনটা কম্পাউন্ডের কথা বলা হচ্ছে, অ্যালকোহল, অ্যালডিহাইড আর কিটোন। তো এর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বা ডিসইনফেক্ট্যান্ট গুলোর মধ্যে একটা কম্পাউন্ড থাকে, এই তিনটার মধ্যে একটা অবশ্যই ব্যবহার করা হয়। সেই জিনিসটা সেটা কোনটা সেটা একটু যদি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা তাহলে সেইটা নিয়ে গল্পটা শুরু করতে পারি আজকের ক্লাসে। তো এখানে তিনটা কম্পাউন্ড আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন। কোনটা হ্যান্ড স্যানিটাইজার বা এই জাতীয় ডিসইনফেক্টেন্ট গুলোতে ব্যবহার করা হয়? 1 নম্বর, 2 নম্বর নাকি 3 নাম্বার? তারা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। ওকে, আমি দেখি আর কে কে অ্যান্সার দিয়েছো। অ্যালডিহাইড 2 নাম্বার, হ্যাঁ। অনির্বাণ সাহা, থ্যাংক ইউ তোমার বন্ধুদের সাথে ক্লাসটা মেনশন করার জন্য। হেক্সাসল, আচ্ছা সল বলছো যেহেতু সেটা অ্যালকোহল। হ্যাঁ, মাহি প্রথম ঠিকঠাক উত্তর দিয়েছে। হ্যাঁ, অ্যালকোহল ডিসইনফেক্টেন্ট হিসাবে বা ডিটারজেন্টে ইউজ করা, আর কি ডিটারজেন্ট না সরি স্যানিটাইজার ইউজ করা হয়। শতাব্দী রায়ও ঠিক অ্যান্সার দিয়েছো, আদিল হাসানও ঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, অ্যালকোহলটা ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন আসলো যে দেখো এই তিনটার মধ্যে কেন অ্যালকোহলটাই এই ডিসইনফেক্টেন্ট হিসাবে ব্যবহার করা হয়? তা কি তোমরা কেউ জানো কেন এইটাকে ব্যবহার করা হবে? আম, আমি ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বুঝাই। যে কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস, এরা জেনারেলি তাদের যে সেলের বাইরের যে লেয়ারটা থাকে সেটা লিপিড বাই লেয়ার হয়ে থাকে, ফসফোলিপিড বাই লেয়ার হতে পারে, জেনারেলি লিপিড বাই লেয়ার হয়ে থাকে। তো এই লিপিড বাই লেয়ারটাকে ধ্বংস করতে পারে, ধ্বংস বলতে কি যে ওই লিপিড লেয়ারটাকে ধ্বংস করে দিতে পারে অ্যালকোহল। তাই অ্যালকোহলটাকে ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন আসে যে কেন অ্যালকোহলই ডিসইনফেক্টেড করতে পারে, আর কেউ কি ডিসইনফেক্টেড করতে পারে না? হ্যাঁ, আরও পারে, বাট অ্যালকোহলের একটা বিশেষ গ্রুপ আছে। সেই জিনিসটা কি? সেই গ্রুপটা হচ্ছে কি এর যে হাইড্রক্সিল গ্রুপটা আছে। তো এই হাইড্রক্সিল গ্রুপটার কারণে সে এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারে। হাইড্রক্সিল গ্রুপটা কি হিসাবে কাজ করে জানো? দেখো এই তিনটা
যে যৌগ আছে, তিনটা যৌগের মধ্যে এই হাইড্রক্সিল গ্রুপটা অ্যালকোহলে আছে এবং এই গ্রুপটা হাইড্রোফিলিক। সো এই হাইড্রোফিলিক বৈশিষ্ট্যের কারণে সে লিপিড বাইলেয়ারের যে লিপিডের যে হাইড্রোফিলিক অংশ আছে সেটার সাথে বাইন্ড করতে পারে, করার কারণে সে সহজে ওই বাইলেয়ারটা ধ্বংস করে দিতে পারে। এখন ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন যদি নষ্ট হয়ে যায় বা ভাইরাসের যদি সেল মেমব্রেনটা নষ্ট হয়ে যায় তাহলে সেটা কি আর এফেক্টিভ থাকে না, সে কাউকে আর ইনফেক্ট করতে পারে না। এই কারণে হচ্ছে গিয়ে অ্যালকোহলটাকে স্যানিটাইজার বা এই জাতীয় ডিসইনফেক্ট্যান্টে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা বুঝে গেলাম যে অ্যালকোহলটার ব্যবহারটা কি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই তিনটার মধ্যে ফিজিওলজিক্যাল প্রপার্টিগুলোতে কে কিরকম, তোমরা কি মনে করো এই তিনটা কম্পাউন্ডের মধ্যে কোনটা পানিতে বেশি দ্রবণীয় হবে? 1 নাম্বার, 2 নম্বর নাকি 3 নম্বর? কোনটা পানিতে বেশি দ্রবণীয় হবে তাড়াতাড়ি একটু কমেন্টে জানিয়ে দাও যে কোনটা আমাদের পানিতে বেশি দ্রবণীয় হচ্ছে এবং কেন হওয়ার সম্ভাবনাটা কোনটার বেশি। আমি অলরেডি কিন্তু বোর্ডে অ্যান্সারটা একরকম দিয়ে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারবে কোনটা পানিতে দ্রবীভূত হবে বেশি বা কোনটা দ্রাব্যতা বেশি। আমরা তাহলে একটু দেখি। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। ঋত্বিক দেব এবার ঠিক উত্তর দিয়েছো। খাদিজা আব্বাসিও 1 নম্বর অ্যালকোহলকে বলছো। হ্যাঁ, আর রকি বলতেছো লিপিড থাকে ভাইরাস। হ্যাঁ ঠিকই আছে, তোমার উত্তরটাও ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি এখানে দ্রাব্যতা অবশ্যই বেশি হবে হচ্ছে অ্যালকোহলের, কারণ এই হাইড্রোফিলিক গ্রুপটা মানে হাইড্রোক্সিল গ্রুপটার কারণে সে একটা বন্ড তৈরি করতে পারে, সেই বন্ডটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড যাদের মধ্যে থাকে তারা খুব সহজেই পানিতে দ্রবীভূত হতে পারে, মানে হাইড্রোজেন বন্ড যাদের তৈরি করার ক্ষমতা থাকে তারা খুব সহজেই পানিতে দ্রবীভূত হতে পারে। দ্যাটস ওয়াই এই দেখো এই বাকি তিনটার মধ্যে দেখো অক্সিজেন আছে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করার অ্যাবিলিটিটা সবচেয়ে বেশি থাকবে হচ্ছে অ্যালকোহলের, তাই এইটাই পানিতে সবচেয়ে বেশি দ্রবীভূত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা পানিতে বেশি দ্রবীভূত হবে। তো এই হচ্ছে আমাদের এই যৌগগুলোর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আমরা জানা দরকার সেই বৈশিষ্ট্যগুলো জেনে গেলাম। তো আমাদের তিনটা কম্পাউন্ড সম্পর্কে আইডিয়া হয়ে গেল। আজকে আমাদের যত প্রবলেম সলভ হবে সবগুলোই এই তিনটা যৌগকে কেন্দ্র করে হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ফার্স্ট থেকে আসবে, আচ্ছা আমরা প্রবলেমটা আগে দেখি। তো আমি আজকে যে প্রবলেমগুলো তোমাদেরকে দেখাবো তার বেশিরভাগ প্রবলেমই হচ্ছে বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার কিছু প্রশ্নের অংশ বিশেষ, অর্থাৎ কিছু প্রশ্নের অংশ আমি একত্রে জোড়া লাগিয়ে প্রশ্নগুলোকে তোমাদের এই তিনটা কম্পাউন্ডের যে মধ্যে যেন থাকে সেভাবে তৈরি করে নিয়ে এসেছি। তো চলো আমরা ফার্স্ট প্রবলেমটা দেখে ফেলি। আমরা আজকে প্রবলেম সলভিং এর মাধ্যমে এই যৌগগুলো সম্পর্কে জানবো। তো আশা করি এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম এবং আমরা এটা ধীরে সুস্থে সলভ করব। তো একটু দেখি তোমরা সবাই কি বলছো। ওকে, ভাইয়া তো ঘামতেছে কেন? ভাইয়া ফ্যান ছাড়া ক্লাস নিতে হচ্ছে, সো ঘামা তো স্বাভাবিক তাই না, প্রচন্ড গরম। অ্যালকোহলের প্রবলেমটি বেশি, হ্যাঁ অ্যালকোহল মোর পোলার, হ্যাঁ একদম ঠিক বলেছো। নিবির ভাই, নিবির কি অবস্থা ভাই, কেমন আছো? সাজিন আই ডোন্ট নো তুমি কি বললা। আচ্ছা চলো এখন আমরা প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রবলেম 1, প্রবলেম 1-এ বলছে কি যে একটা এ যৌগ আছে তার সাথে সি যুক্ত করা হচ্ছে, বি কম্পাউন্ড তৈরি আছে। এখন আমাদেরকে এ সি বি কি কি জিনিস সেটা বের করতে হবে, মানে এ আসলে কোন কম্পাউন্ড, সি আসলে কোন কম্পাউন্ড আর বি আসলে কোন কম্পাউন্ড। তো এই জাতীয় প্রশ্নগুলো আমরা বোর্ডের পরীক্ষায় কিংবা ভর্তি পরীক্ষায় খুবই কমন ওয়েতে দেখে থাকি, যেগুলো খুবই আসে এবং অনেকেই বেশ হতাশ হয়ে পড়ে এই কোশ্চেনগুলো দেখলে, বিকজ অনেক সময় ক্লুগুলো আমরা ঠিক মতো ধরতে পারি না। বাট আশা করি আজকে আমরা ক্লুগুলো ধরতে পারবো এবং ধরাটা শিখবো কিভাবে এই প্রশ্নগুলো থেকে ক্লুটা ধরতে হয়, এবং ক্লুগুলো যদি ধরতে পারো তাহলে দেখবা যে এই প্রশ্নগুলো খুব একটা কঠিন কিছু না। যেমন ফার্স্ট প্রবলেমটা যদি আমরা দেখি, এ বলতেছে এক্স যুক্ত যৌগ। এক্স কি? এক্স আমরা জানি জৈব যৌগে এক্স কে বলা হয় হচ্ছে হ্যালোজেন। সো আমরা বুঝলাম যে এক্স যেহেতু হ্যালোজেন এবং এ কম্পাউন্ডটাতে একটা হ্যালোজেন আছে, সো আমরা এটাকে ধরে নিতে পারি যেহেতু আর কোনো তথ্য দেওয়া নাই, তাহলে এই এ কম্পাউন্ডটাকে আমরা বলতে পারি এটা একটা অ্যালকাইল হ্যালাইড আর এক্স, এটা আমরা ধরেই নিতে পারি। তারপরে বি হচ্ছে কি ক্ষারের জলীয় দ্রবণ, অর্থাৎ একটা ক্ষার যেটা কিনা জলীয় দ্রবণে আছে। সিটা হচ্ছে কি সেই ক্ষার যেটা কিনা জলীয় দ্রবণে আছে, অর্থাৎ যেহেতু আর কোনো তথ্য দেওয়া নেই আমরা একটা নর্মাল ক্ষার যেটা খুবই কমন সেরকম একটা ক্ষার চিন্তা করলাম। ধরো এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটার জলীয় দ্রবণ দেওয়া আছে, এটা কি আমাদের সি কম্পাউন্ডটা। আর বি কম্পাউন্ডটা কিন্তু দেখো দোয়াই আছে। বি কম্পাউন্ডটা কি? বি কম্পাউন্ডটা বলছে ইথানল। সো ইথানলটা আমরা একটু লিখে ফেলি, বি হচ্ছে গিয়ে
ইথানল, CH3CH2OH, এই হইতেছে গিয়ে আমাদের ইথানল। সো এইরকম করে তিনটা কম্পাউন্ড একবারে দেওয়া আছে। সো যদি তিনটা কম্পাউন্ড সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটা কম্পাউন্ড একেবারেই দেওয়া আছে, তাহলে আমাদের এখন কোনটা বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে এই কম্পাউন্ডটা আসলে কি। সি সম্পর্কে আমাদের আইডিয়া আছে, বিটা তো দেওয়াই আছে যেটা ইথানল। এখন কথা হচ্ছে কি এটা কি। এখন আমরা এর সাধারণ স্ট্রাকচারটা বুঝতে পারছি, তাই না? সাধারণ স্ট্রাকচার কি? এটা হচ্ছে কি একটা অ্যালকাইল হ্যালাইড। এখন তোমরা যারা আগের ক্লাসটা করেছো অ্যালকাইল হ্যালাইডের, তারা আশা করি এই সাধারণ সূত্রটা মনে রাখছো। সাধারণ সূত্রটা ছিল এরকম, আমি একটু বড় করে লিখি। সাধারণ সূত্রটা ছিল এরকম যে এই হচ্ছে কি আমাদের অ্যালকাইল হ্যালাইড, তার সাথে একটা ধরো ক্ষার যোগ করলাম জলীয় দ্রবণে, তাহলে কি হচ্ছিল? তাহলে একটা বিশেষ বিক্রিয়া হচ্ছিল যেটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ আলোচনা করেছিলাম, তার ফলে প্রোডাক্টটা হচ্ছিল এইরকম। তো এখন তোমরা নিজেরা বলো আসলে এখানে কি হয়েছে। এখানে হয়েছে, খেয়াল করে দেখো, আর কিন্তু আর এর মতোই আছে, এই আরটা আরই আছে, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ যতটা কার্বনে ছিল এখনো তত কার্বনই আছে। চেঞ্জটা কোথায় দেখো, এক্স এর বদলে কি চলে আসছে? একটা হাইড্রোক্সিল গ্রুপ চলে আসছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? একটা গ্রুপকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে আরেকটা গ্রুপ চলে আসছে। দেখো এই বিক্রিয়াটা, এই প্রবলেম ওয়ানে যে বিক্রিয়া দেওয়া আছে এটা কিন্তু সেই জিনিসটাই। তাহলে এখন কথা হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে এক্সটা প্রতিস্থাপিত হচ্ছে কি হাইড্রোক্সিল গ্রুপের মাধ্যমে, তাই তো? আর আমরা হাইড্রোক্সিল গ্রুপটাকে কি জানি? হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল। তাহলে আমরা বুঝতে পারতেছি কি হইলো, এখানে প্রতিস্থাপন হয়েছে নিউক্লিওফাইলের মাধ্যমে। তাহলে এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলে? এই বিক্রিয়াটাকে বলা হয় এসএন বিক্রিয়া। কি বিক্রিয়া? সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল। অর্থাৎ নিউক্লিওফাইল হিসেবে হাইড্রোক্সিলটা আসছে থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল গ্রুপটা এক্স কে ধাক্কা দিয়ে বের করে দিছে, হ্যালোজেনকে ধাক্কা দিয়ে বের করে ওখানে নিজে বসে পড়ছে, যার কারণে একটা অ্যালকোহল তৈরি হয়েছে। এখন দেখো আমাদের যে কম্পাউন্ডটার কথা বলা হয়েছে সেই বি হচ্ছে গিয়ে ইথানল, তাই না? ইথানল যদি হয়ে থাকে তাহলে আমরা ইথানলটাকে আর এর জায়গায় আমরা কি বসাবো? ইথানলের অল গ্রুপটা কার কাছ থেকে আসছে? হাইড্রোক্সিল থেকে আসছে। আর ইথানল, ইথাইল গ্রুপটা কোথা থেকে আসবে? এই আর থেকে। সো আর এর জায়গায় আমরা কি বসাতে পারি? CH3CH2। তাহলে এখন দেখো যেহেতু এই বিক্রিয়ায় কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয় না, তাহলে এইখানে যদি আটটা 2 কার্বনের ইথাইল গ্রুপ হয়ে থাকে তাহলে এইখানেও সেটা কি হবে? 2 কার্বনের ইথাইল গ্রুপই হবে। তাহলে আমাদের এই কম্পাউন্ড আসলে কি? CH3CH2X, অর্থাৎ ইথাইল হ্যালাইড। সো ইথাইল হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে এসএন বিক্রিয়ার মাধ্যমে সেই জিনিসটা ইথানলে কনভার্ট হয়ে যায়। তো আশা করি আমরা বুঝতে পারছি যে অ্যালকোহল কি থেকে তৈরি করা যায়। সহজ উত্তর কি? অ্যালকাইল হ্যালাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে যদি তুমি বিক্রিয়া করো তাহলে কি তৈরি হয়ে যাবে? অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে দেখো একটা প্রবলেমের মাধ্যমে আমরা শিখে ফেললাম অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করে। তাহলে কোশ্চেনটা কিভাবে আসলে সেটাও আমরা জানলাম, এবং সেটা কিভাবে সলভ করতে হবে সঠিক উপায় সেটাও আমরা জানলাম, এবং একই সাথে সাথে একটা উৎপাদন পদ্ধতিও আমরা শিখে ফেললাম। সো আমরা জানলাম যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে তোমরা যারা আগের ক্লাসটা করেছো তারা এসএন বিক্রিয়া সম্পর্কে বেশ ভালোভাবেই জানো। তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, এটা 2 রকম এসএন বিক্রিয়া হতে পারে, এইটা কোন এসএন বিক্রিয়া? SN1 নাকি SN2? তাড়াতাড়ি একটু কমেন্টে জানায় দাও যেটা কোন এসএন বিক্রিয়া হবে, SN1 নাকি SN2। আমি এর মাঝখানে দেখি তোমরা কে কি বলছো। আচ্ছা, অনেকেই বলতেছো, শতাব্দী রয় বলছো SN2 রিয়াকশন, মাহি বলতেছো SN2 রিয়াকশন, ভেরি গুড। শোয়েব ইসলাম SN2 রিয়াকশন, রকিও ঠিক বলেছো, তমাল খুব পছন্দ করেছো, হ্যাঁ থ্যাংক ইউ। সাইম নেটওয়ার্কের কথা বলছে, হ্যাঁ নেটওয়ার্কটা একটু সমস্যা দিচ্ছে। তো আসলে আমরা চেষ্টা করি ধীরে সুস্থে ক্লাসটা করার জন্য। যদি আমরা পুরোপুরি মনোযোগ দিয়ে করতে পারি তা আশা করি আমরা বুঝতে পারবো যে কিভাবে ক্লাসটাতে থেকে আমরা প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করতে পারি। তো চলো আমরা শুরু করে দিই নেক্সট প্রবলেম নিয়ে। আশা করি তোমরা সবাই এই প্রবলেমটা বুঝতে পারছো। তাহলে এখন আসো নেক্সট প্রবলেমে চলে যাই। দেখবে যে আসলে এই প্রবলেমটার সাথেই বাকি প্রবলেমগুলো আমি যা যা দেখাবো অনেকভাবে রিলেটেড হয়ে যায়, এবং এই ক্লাসটা করার ফলে তোমাদের হবে কি যে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেটার একটা রিভাইজ হয়ে যাবে। তো চলো আমরা সেকেন্ড প্রবলেমটা নিয়ে আসি।
প্রবলেম 1টা একটু থাক, কারণ ওটার প্রয়োজন আছে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের সেকেন্ড প্রবলেম। তো সেকেন্ড প্রবলেমটাতে খেয়াল করি কি লেখা আছে। একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে এ, এটা বি। এখানে লেখা আছে HCl উপরেরটাতে, নিচেরটাতে যোগ করা হয়েছে সালফিউরিক অ্যাসিড আর পানি। এই হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড প্রবলেমটা। সো এখানে দেখো তেমন বেশি কিছু বলা নাই, বলা হয়েছে ডি থেকে এও তৈরি করা যায়, আবার বিও তৈরি করা যায়, এবং ডি সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। তাহলে বুঝতেই পারতেছো ডিটা কিছুতে আর অ্যালকেন হবে না, কারণ অ্যালকেনে তো অসম্পৃক্ত থাকে না, অ্যালকেনে কোনো ডাবল বন্ড নাই। তাহলে এটা কি হতে পারে? অ্যালকিন হতে পারে বা অ্যালকাইন হতে পারে। সো এরকম একটা আমরা আইডিয়া করে নিতে পারি। তো এই প্রবলেমটা থেকে আমাকে জানতে হবে যে ডি থেকে কিভাবে এ তৈরি করা যায় এবং ডি থেকে কিভাবে বি তৈরি করা যায়। এখন কথা হচ্ছে এ আর বি কোত্থেকে আসলো? এ আসছে হচ্ছে তোমার এই যৌগটা, সেই আমাদের আগের কম্পাউন্ডটা, আর বি হচ্ছে গিয়ে তো বলাই আছে ইথানল। সো আমরা বুঝতে পারলাম যে এ আর বি কি। সো এ হচ্ছে গিয়ে আমাদের CH3 CH2X, আর বি হচ্ছে গিয়ে CH3 CH2OH। সো এই হচ্ছে আমাদের শনাক্তকরণ। তোমরা এই পরীক্ষা অনেক সময় দেখছো যে এক একটা প্রবলেমের সাথে আরেকটা কানেক্ট করা থাকে, গতে একরকম প্রশ্ন থাকে, ঘতে আরেক রকম প্রশ্ন থাকে। কিভাবে এই জিনিসটা থাকে, এটা একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে এই জায়গাটায়। তোমাকে ধরো গতে এই প্রশ্নটা করছিল, ঘতে এই প্রশ্নটা করলো। সো বোর্ড পরীক্ষায় এই জিনিসগুলো প্রায়ই আসে, এবং ভর্তি পরীক্ষায় তো যেখানে রিটেন পরীক্ষা হয় বা অবজেক্টিভ পরীক্ষা হয়, সেগুলোতে এখানে খুবই কমন প্রশ্ন হয়ে থাকে। সো আশা করি তোমরা এই প্রশ্নের গুরুত্বটা বুঝতে পারছো। তাহলে এখন শুরু করে দিই যে এই প্রশ্নটাতে আমরা কি বের করতে হবে। দেখো এ আর বি তো আগেই বের করে আসছি, আমাকে এখন বের করতে হবে কি এই যৌগটা কি, ডিটা কি। এখন সেই জন্য বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। বি জন্য দেখো ডি থেকে এও তৈরি হয়, ডি থেকে কি একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে, আর এক্স তৈরি হয়। আবার ডি থেকে কি একটা অ্যালকোহল তৈরি হয়, খালি কি যোগ করতেছো সেটা ডিফারেন্ট হচ্ছে। সো এখানে কি HCl যোগ করছে। তো এখানে যদি Cl আছে যেটাকে হ্যালোজেন, তাহলে এই এক্সটা আসলে কি হবে? এই এক্সটা হয়ে যাবে কি Cl। সো এখানে কি হবে? একটা ক্লোরাইড তৈরি হবে, তাই তো? তো এখন আসো আমরা এই জিনিসটাকে একটু চিন্তা করি যে এটা কি হতে পারে। অলরেডি আমরা দেখতে পারতেছি কি যৌগটা ছিল 2 কার্বনের, আমি যৌগটাকে আরেকটু বড় করে লিখি। এই যৌগটা ছিল আমাদের CH3CH2Cl, অর্থাৎ ইথাইল ক্লোরাইড। এই যৌগটা ছিল। এটা কোত্থেকে আসছে? কোন একটা যৌগে HCl যোগ করার কারণে আসছে, এবং সেই যৌগটা হচ্ছে কি ডি কম্পাউন্ড, যাকে বলা হয়েছে সে হচ্ছে কি একটা অসম্পৃক্ত যৌগ। তো আমরা জানি এটা কোত্থেকে হওয়া সম্ভব। এটা হওয়া সম্ভব হচ্ছে গিয়ে, আমরা একটু যদি মনে করি মার্কভ নিকভ নীতিতে আমরা এই জিনিসটা দেখছিলাম, যদি এখানে মার্কভ নিকভ লাগবে না, তবে একটু মনে করাই দিই, অ্যালকিনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা হওয়া সম্ভব। কিরকম? আমরা যদি দেখো অ্যালকিনের ক্ষেত্রে আমরা দেখছিলাম অ্যালকিন থেকে যদি অ্যালকাইল হ্যালাইড তৈরি করা হয়, তখন কিন্তু কার্বন সংখ্যা কমে বাড়ে না। তো এইটার যদি আইডিয়াটা মাথায় থাকে, তাহলে দেখো এইখানে 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড আছে। আমি একটু লিখে দিচ্ছি, এটা কয় কার্বনের অ্যালকাইল হ্যালাইড? 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড। তাহলে যে অসম্পৃক্ত যৌগটা হয়েছে, যে অসম্পৃক্ত যৌগটা থেকে এই যৌগটা তৈরি হয়েছে, সেইটাও কয় কার্বনের হবে? সেটাও 2 কার্বনের হবে। তাহলে আমরা বলতে পারি ডি হচ্ছে গিয়ে 2 কার্বনের অসম্পৃক্ত যৌগ, যাতে HCl যোগ করলে ইথাইল ক্লোরাইড তৈরি হইতেছে। এখন এইরকম 2 কার্বন অসম্পৃক্ত যৌগ হওয়া সম্ভব কোনটা? শুধুমাত্র CH2CH2, অর্থাৎ ইথিন। এই ইথিনের সাথে যদি তুমি HCl যোগ করো, তাহলে ইথাইল ক্লোরাইড তৈরি হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে এই প্রবলেমটাতে ডি কে বের করে নিয়ে আসা যায়। আবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা এ এর মাধ্যমে অ্যান্সারটা বের করছি, বি এর মাধ্যমে অ্যান্সারটা বের করা যেত। বি তে কি বলা হয়েছে দেখো, অ্যালকোহল তৈরি করা হয়েছে ডি যৌগটা থেকে, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে কি H2 এর মাধ্যমে। কথাটা কি রকম এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই, এই উত্তরটা কিভাবে আমরা বের করতে পারি। এই প্রবলেমটা খুব সহজেই আমরা সলভ করে ফেলতে পারি। দেখো যেটা ছিল আগে, ডি থেকে বি তে কনভার্ট হচ্ছে, বি কিনা হচ্ছে CH3CH2OH, দেওয়া হয়েছে কি সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে কি পানি।
এটা তো আমরা জানি কি, সেটা হচ্ছে গিয়ে অ্যালকিন। তো অ্যালকিনটা লিখি আমরা, এই হচ্ছে গিয়ে আমাদের অ্যালকিন। অ্যালকিনের সাথে যদি সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় তাহলে কি হয়, সেটা এখন আমাদের জানার বিষয়। অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলে একটা জিনিস হতে পারে, সেই জিনিসটা আমরা একটু করার চেষ্টা করি। সালফিউরিক অ্যাসিড কিভাবে ভাঙে সেটা আমাদের এখানে বেশ ভালোভাবে হেল্প করবে। সালফিউরিক অ্যাসিড ভাঙে হচ্ছে এইভাবে, H প্লাস HSO4 মাইনাস, অর্থাৎ প্রোটন আর হচ্ছে গিয়ে বাইসালফেট আয়ন হিসাবে এটা ভেঙে আসে। এখন তুমি চিন্তা করে দেখো, এই জায়গাটাতে প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এই অ্যালকিনটাতে কি, এই মাঝখানে ডাবল বন্ডে কি, অবশ্যই ইলেকট্রন ঘনত্ব বেশি। তো আমরা বুঝতেই পারতেছি একটা প্রোটন যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সেখানেই যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা বলতে পারি এই প্রোটনটা কোথায় অ্যাটাক করবে, প্রোটনটা অ্যাটাক করবে হচ্ছে কি এই ডাবল বন্ডে। সো ডাবল বন্ডে গিয়ে সে ধরো এই কার্বনটাতে যুক্ত হইলো আর এরকম একটা অবস্থা তৈরি হইলো। কিভাবে হয়েছে, এই সালফিউরিক অ্যাসিডটা এই 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়েছে, যার কারণে একটা বন্ড ভেঙে গেছে আর আরেকটা বন্ডে কি হাত খালি হয়ে গেছে। তো সেই জায়গাটা আমরা প্লাস চার্জ দিতেছি। তাহলে দেখো প্রোটন তো যুক্ত হয়ে গেছে, আর কি থাকলো, এই বাইসালফেট আয়নটা রয়ে গেছে না, সেটা আবার কি চার্জ বিশিষ্ট, মাইনাস চার্জ বিশিষ্ট। সো এই মাইনাস চার্জ বিশিষ্ট যৌগটা কি এখানে গিয়ে যুক্ত হবে। তাহলে আমাদের আলটিমেটলি এখানে কম্পাউন্ডটা কি আসলো, CH3 CH2 CH2, এখানে থাকবে হচ্ছে কি SO3 এইটা। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা তৈরি হয়ে গেল। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যালকাইল হ্যালাইডটা থেকে মানে অ্যালকিন থেকে সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি তৈরি হয়। তো অ্যালকিন থেকে যদি সালফিউরিক অ্যাসিড যোগ করলে এই কম্পাউন্ডটা তৈরি হয়। এরপরে দেখো প্রশ্নটাতে পানি যোগ করার কথা বলছিল, অর্থাৎ এই যৌগটার সাথে যদি পানি যোগ করা হয় তাহলে কি হবে। এটার সাথে যদি পানি যোগ করো, মজার একটা ব্যাপার হবে কি জানো, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার আগে এবং পরে সেমই থাকে। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের প্রোটনটা তো এখানে চলে গেছে আর বাইসালফেটটা এখানে আছে। সো বাইসালফেটটা পানি দেখো কিভাবে ভাঙে, H প্লাস আর হচ্ছে গিয়ে OH মাইনাস। বাইসালফেটটা কি করবে, অর্থাৎ এই পোর্শনটা এই প্রোটনটাকে নিয়ে চলে আসবে। তাহলে দেখো এখানে কি আছে আসলে, HSO4 না, HSO4 মাইনাস আছে, সেটা যদি একটা প্রোটন নিয়ে চলে যায় তাহলে কি তৈরি হবে, H2SO4। তাহলে এই জিনিসটা দেখো এখান থেকে সরে গেল পানি যোগ করার পরে, আর থাকলো কি এই হাইড্রোক্সিল আয়নটা। সো এই হাইড্রোক্সিল আয়নটা যদি এখানে বসে যায় তাহলে কি তৈরি হবে, অ্যালকোহল। সো এইভাবে আমরা দেখতে পারলাম যে কিভাবে ইথিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়। স্টেপগুলোকে আমি আরেকবার সামারাইজ করে বলে দিচ্ছি, হয়তোবা নেট কানেকশনের কারণে অনেকের একটু প্রবলেম হয়েছে, তো আমি প্রবলেমটা আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি। জিনিসটা এরকম, ধরো এই হচ্ছে গিয়ে আমাদের যৌগটা যেটা আমরা বের করছিলাম ডি কম্পাউন্ড, তার সাথে কি যোগ করা হয়েছে, প্রথমে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়েছে। সালফিউরিক অ্যাসিড কিভাবে ভাঙে, H প্লাস এবং HSO4 মাইনাস এইভাবে ভাঙে। সো এই H প্লাসটা ধরো এই কার্বনের সাথে যুক্ত হবে, কারণ কি এই কার্বন দুইটার মাঝখানে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি। সো যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত হতে পারে, কারণ দুইটা কার্বনে কি হাইড্রোজেন সংখ্যা সমান। সো বড়লোক গরিবের কোনো প্রশ্ন নেই। আগের ক্লাস যারা করছো কেম টকের তারা জানো যে বড়লোক গরিবের ইস্যুটা আসলে কি। তাহলে ধরো এখানে যদি এই প্রোটনটা যুক্ত হয় তাহলে আমার কম্পাউন্ডটা কি তৈরি হবে, CH3 CH2 প্লাস, এই কার্বনটার একটা হাত খালি হয়েছে সেখানে প্লাস আসলো। তো অবশ্যই কি বাইসালফেটটা এখানে এসে বসবে। বাইসালফেটটা যদি এখানে এসে বসে তাহলে কি হবে, বাইসালফেটটা এখানে এসে বসলে এরকম একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি হবে। তার সাথে যদি পানি যোগ করো, পানি কিভাবে ভাঙে, পানি ভাঙে হচ্ছে গিয়ে প্রোটন আর হচ্ছে গিয়ে হাইড্রোক্সিল আয়ন এইভাবে। সো প্রোটনটা এই বাইসালফেটের সাথে বের হয়ে আসবে। সো বাইসালফেটের সাথে যদি প্রোটন বের হয়ে আসে তাহলে এখানে কি তৈরি হবে, বাইসালফেট আর প্রোটন যোগ করলে কি হয়, সালফিউরিক অ্যাসিড। সো বিক্রিয়ার আগে এবং পরে সালফিউরিক অ্যাসিড সেম থাকবে, আর এই OH মাইনাসটা তখন এই খালি হাতে এসে বসবে। সো এই হচ্ছে কি আমাদের আলটিমেট প্রোডাক্ট। এখান থেকেও কি পেলাম, অ্যালকোহল। তাহলে দেখো দুইটা প্রবলেম সলভ করলাম আমরা, অলরেডি কিন্তু দুইটা উপায়ে অ্যালকোহল তৈরি করাটা শিখে গেলাম। বুঝতে পারছো আশা করি। প্রথমবার কি শিখলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়, এখন কি শিখলাম অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়। সো অ্যালকোহল তৈরি দুইটা উপায়, এ থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে উৎপাদন রিলেটেড, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকিন রিলেটেড কোশ্চেনগুলো আমরা একই সাথে শিখে ফেলতে পারলাম। তো আসো আমরা এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী স্টেপটা আগাতে পারি। এরপরে হচ্ছে কি আমাদের একটা প্রবলেম আসবে,
সেই প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি আমরা। এই হচ্ছে গিয়ে আমাদের থার্ড প্রবলেম। আচ্ছা, থার্ড প্রবলেমটা হচ্ছে গিয়ে বলা হয়েছে এ যৌগের সাথে ম্যাগনেসিয়াম দিয়ে উত্তপ্ত করা হয়েছে, যার ফলে ই কম্পাউন্ড তৈরি হয়েছে। সেই ই কম্পাউন্ডটা একটু বড় করে লিখে দিচ্ছি। এই কম্পাউন্ডটা আসলে কি? এই হচ্ছে গিয়ে আমাদের মিথানল। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে মিথানল। এই মিথানলের সাথে ই যোগ করা হয়েছে, ই যোগ করে পানি অ্যাড করা হয়েছে। পানি অ্যাড করার কারণে এফ কম্পাউন্ড তৈরি হয়েছে। এখন আমাদের এই ই আসলে কি, এফ আসলে কি, এগুলা বের করতে হবে এবং বিক্রিয়াটা কিভাবে হওয়া সম্ভব। তো আসো আমরা একটু আলোচনাগুলোর মাঝখানে দেখি যে কার কি মন্তব্য। হ্যাঁ, অনেকে বলতেছে লেখা বোঝা যাচ্ছে না। এখন কি লেখা বোঝা যাচ্ছে? একটু কমেন্টে জানাই দাও এখন লেখা বোঝা যাচ্ছে কিনা। তো তাহলে আমি আগানোর চেষ্টা করবো, নাহলে ক্যামেরাটা একটু দেখা যাক কোনো প্রবলেম সলভ করা যায় কিনা। তো প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পারছো যে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে গিয়ে এ যৌগের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত করে উত্তপ্ত করলে ই তৈরি হবে। সেই ইটাকে মিথানলের সাথে যুক্ত করা হবে। মিথানলের সাথে পানি, এই ই আর মিথানল যোগ করার পর যদি পানি যোগ করি তাহলে এফ তৈরি হয়। এবং এফ সম্পর্কে একটা কথা বলা আছে। এফ এর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা 3 কার্বন বিশিষ্ট। ইন্টারেস্টিং ইস্যু যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল বলার কথা বলা হইতেছে এখানে। সো আমরা এখন চেষ্টা করব যে এই জিনিসটা কিভাবে সলভ করা যায়, বা এখানে ই কে বা এফ কে এটা বের করার চেষ্টা করব। এখন মনে করে দেখো এ কম্পাউন্ড আসলে কি ছিল। সবাই একটু দ্রুত কমেন্টে জানাই দাও তো যে এ কম্পাউন্ডটা কি ছিল। এটা অলরেডি দুইটা প্রবলেম আমরা সলভ করে ফেলছি। এ কম্পাউন্ডটা আসলে কি, সবাই একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও যে এ কম্পাউন্ডটা কি। তো আমি আসলে একটু দেখি তোমাদের। আচ্ছা, একজন বলে দিচ্ছ যে এফ হচ্ছে গিয়ে, হ্যাঁ 3 কার্বনের অ্যালকোহল তো প্রোপানলই হবে, স্বাভাবিক ব্যাপার। এখন কথা হচ্ছে প্রোপানল 1 হবে না প্রোপানল 2 হবে, এটা একটা প্রশ্ন। এইটা তোমার কাছে প্রশ্ন থাকলো ঋত্বিক দেবের কাছে প্রশ্ন। ঋত্বিক দেব যেহেতু একটা ভালো অ্যান্সার দিছো, তোমার নামটা লিখি। তোমার কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে তুমি প্রোপানলের কথা বলতেছো, বাট ওটা কি প্রোপান কি 2 ডিগ্রি অ্যালকোহল হবে না 1 ডিগ্রি অ্যালকোহল হবে, এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন থাকলো। তুমি একটু কমেন্টে জানাও কি হবে। আচ্ছা, ফারদিন সামির খান বলছে এ হচ্ছে গিয়ে অ্যালকাইল হ্যালাইড। তন্নি বলতেছে অ্যালকাইল হ্যালাইড। ফিরোজ আহমেদ ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না, হতে পারে, আমি নট শিওর। ঠিক আছে, অনেকে বলতেছে অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ ঠিক আছে, ইনফ্যাক্ট কোন অ্যালকাইল হ্যালাইড? এটা হচ্ছে গিয়ে CH3CH2X, এই অ্যালকাইল হ্যালাইডটা না, বা ক্লোরিন ছিল মনে হয় এখানে। সো এটা হচ্ছে কি একটা 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড, সেটাকে ম্যাগনেসিয়াম দ্বারা উত্তপ্ত করা হয়েছে। এর ফলে যে জিনিসটা তৈরি হবে এই ই কম্পাউন্ডটা, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ই কম্পাউন্ডটা হচ্ছে গিয়ে সিএইচ, আমরা একটু বিক্রিয়াটা লিখি। CH3CH2X তার সাথে ম্যাগনেসিয়াম যুক্ত করে উত্তপ্ত করা হলো, তৈরি হবে হচ্ছে CH3CH2MgX। এটা হচ্ছে গিয়ে একটা গ্রিগনার্ড বিকারক, যেটা নিয়ে অনেক আলোচনা হওয়ার কথা। সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকটার বৈশিষ্ট্য কি? এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, একটা ম্যাগনেসিয়াম গ্রুপ থাকবে, আর হচ্ছে গিয়ে একটা হ্যালোজেন থাকবে। সো এই পুরো জিনিসটাকে আমরা বলি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। সো এটা কি ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড একটা পুরো, যদি আমরা কম্পাউন্ডটার নাম বলে থাকি। সো এই গ্রিগনার্ড বিকারকটা যোগ করা হয়েছে আমাদের এই কম্পাউন্ডটার সাথে, এই মিথানলের সাথে। এখন কথা হচ্ছে গিয়ে তারপরে পানি যোগ করা হয়েছে, যার কারণে এফ নামক একটা কম্পাউন্ড তৈরি হয়েছে। সেই সম্পর্কে বলা হচ্ছে ওটা হচ্ছে 3 কার্বনের অ্যালকোহল। কথা হচ্ছে এটা কিভাবে হইলো, চলো সেই প্রসেসটা এখন দেখে ফেলি। আচ্ছা, আমরা আসলে প্রবলেমটাকে একটু দূরে সরায় রাখি। প্রবলেমটা দূরে সরায় আমরা আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই আসলে আমরা মিথানলটাকে একটু দেখার চেষ্টা করি। মিথানলটা কি? মিথানলটা কি একটা অ্যালডিহাইড। এটা তো আমরা জানি যে মিথানল কি একটা অ্যালডিহাইড। সো মিথানল যদি অ্যালডিহাইড হয়ে থাকে, তাহলে মিথানলে দেখো এখানে অক্সিজেন আছে, এখানে কি কার্বন আছে। কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মক কে? তড়িৎ ঋণাত্মক হচ্ছে এই যোগ, এই পোর্শনটা। যেই সাইডটা তড়িৎ ঋণাত্মক বেশি তার দিকে ইলেকট্রন ক্লাউড বেশি থাকবে,
আর যে সেটটা একটু কম তড়িৎ ঋণাত্মক তার দিকে ইলেকট্রন ক্লাউড কম থাকবে, তাই সেটাকে ডেল প্লাস দিলাম, আর বেশি নেগেটিভ সাইডটাকে ডেল মাইনাস দিলাম। তাহলে এখন দেখো এই জায়গাটায় কারা আসার চেষ্টা করবে, যাদের চার্জটা হচ্ছে গিয়ে ধনাত্মক, তাই না? অর্থাৎ ধনাত্মক কোনো সরি ঋণাত্মক কোনো ঋণাত্মক চার্জ এই দিকে আসার চেষ্টা করবে, তাই তো? তাহলে দেখো যোগ করা হয়েছিল কি আর এম জি এক্স, এখানে আর বলতে আমরা এই CH3 CH2 কে বোঝাচ্ছি, একটু সংক্ষিপ্ত করার জন্য আমরা CH2 এভাবে লিখতে পারি। আচ্ছা আমরা নর্মালি যৌগটাকে এভাবেই লিখি, CH3CH2MgX। এই যৌগটা ভাঙে এইভাবে, ভাঙাটা যদি বুঝতে পারো তাহলে তোমরা প্রশ্নের অ্যান্সারটা খুব সহজেই বুঝতে পারবা। এই যৌগটা ভাঙে হচ্ছে ঠিক এইভাবে, এইভাবে ভাঙতেছে। তাহলে দেখো এইটা কি ঋণাত্মক জিনিস। সো ঋণাত্মক যেহেতু এই চার্জটা, ঋণাত্মক চার্জ হওয়ার কারণে এইটা একটা জায়গাকে অ্যাটাক করবে। সেই প্রবলেম অ্যাটাকটা আমরা একটু বড় করে লিখি, এই হচ্ছে কি আমাদের ডেল প্লাস, এটা ডেল মাইনাস, ঋণাত্মক চার্জটাকে এইখানে অ্যাটাক করার চেষ্টা করবে। তাহলে এখন দেখো যদি অ্যাটাক করে ফেলে তাহলে কি হবে, অ্যাটাক করলে এখানে এটা যুক্ত হওয়ার চেষ্টা করবে। এখন চিন্তা করে দেখো কার্বনের কয়টা হাত আছে, অলরেডি 4টা হাত আমরা দেখতে পারতেছি। সো এখানে যদি আরেকটা জিনিস যুক্ত হয় তাহলে কার্বনের কয়টা হাত হয়ে যাবে, 5টা হাত হয়ে যাবে। সেটা কি আর সম্ভব? সম্ভব না। কার্বন তখন একটা হাত ভেঙে দেওয়ার চেষ্টা করবে। সেই হাতটা কোনটা? দেখো কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ডটা কিন্তু শক্তিশালী, কোন বন্ডটা উইক? কার্বন আর অক্সিজেনের মধ্যে, কারণ তড়িৎ তফাৎ আছে। সো কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে পাই বন্ডটা আছে সেটা এখন সহজেই ভেঙে যাবে। এই গ্রুপটা এখানে অ্যাটাক করবে, কার্বন আর অক্সিজেনের মধ্যে পাই বন্ডটা ভেঙে গিয়ে ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে যাবে। তাহলে কি রকম অবস্থা হলো সেটা একটু আমরা লিখি। এই গ্রুপটার অ্যাটাকের ফলে অবস্থাটা হবে এইরকম, এই হচ্ছে গিয়ে আমাদের বর্তমান অবস্থা, CH2 CH3 আর এই হচ্ছে গিয়ে আমাদের H। তাহলে বুঝতেই পারতেছো যে কিভাবে প্রবলেমটা এখানে আসলো। একটা স্টেপ আমরা ক্লিয়ার হইলাম, কি হয়েছে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটা ভেঙে অ্যালকাইল গ্রুপটা আলাদা হয়েছে, ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রুপটা আলাদা হয়েছে। অ্যালকাইল গ্রুপটা কার্বনে অ্যাটাক করছে চার্জের কারণে, অ্যাটাক করার ফলে কার্বন আর অক্সিজেনের পাই বন্ডটা ভাঙছে, এইরকম একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেছে আমাদের। সো এই হচ্ছে কি আমাদের এখনকার অবস্থা। এখন চিন্তা করে দেখো অক্সিজেন একটা মাইনাস চার্জ আছে আর ম্যাগনেসিয়াম হ্যালাইডে কি আছে, একটা প্লাস চার্জ আছে। সো সহজে এখানে কি ম্যাগনেসিয়াম হ্যালাইডটা এসে বসতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম হ্যালাইড যদি এখানে এসে বসে তাহলে বোঝো এখান থেকে কি তৈরি হবে, H C, এখানে থাকলো অক্সিজেন, তার সাথে কি ম্যাগনেসিয়াম হ্যালাইডটা এসে বসে গেল। বসে যাওয়ার পর আগে থেকে তো এখানে CH2 CH3 ছিলই, আর হচ্ছে কি H। তাহলে এই হইতেছে গিয়ে আমাদের এখনকার যৌগটা, ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা আশা করি আমরা পেয়ে গেছি। এই হচ্ছে কি আমাদের ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। এখন দেখো এখানে বলা হয়েছে ই যোগ করার পরে H2 অ্যাড করা হয়েছিল, পানি অ্যাড করা হয়েছিল। সো পানি অ্যাড করলে কি হবে সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। আমরা অলরেডি জানি যে পানি এইভাবে ভাঙে, H প্লাস আর হচ্ছে গিয়ে OH মাইনাস। অলওয়েজ মনে রাখবা যে এই পোর্শনটা থেকে ম্যাগনেসিয়াম হ্যালাইডটা হাইড্রোক্সিল গ্রুপটাকে নিয়ে বের হয়ে আসবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম হ্যালাইড হাইড্রোক্সিল গ্রুপ নিয়ে যদি বের হয়ে আসে তাহলে দেখো এখান থেকে ম্যাগনেসিয়াম হ্যালাইডটাকে আমরা সরাই দিব, সরাই দিয়ে সেটা কার সাথে যুক্ত হবে, হাইড্রোক্সিল গ্রুপের সাথে। এই হচ্ছে গিয়ে বাই প্রোডাক্টটা। আর থাকলো কি যৌগে, থাকলো এই প্রোটনটা। এখন বুঝতে পারতেছো এখানে কি অক্সিজেনের হাত খালি, সো এই প্রোটনটা এইখানে এসে যুক্ত হবে। সো প্রোটনটাকে আমরা এখান থেকে সরায় লিখবো হচ্ছে গিয়ে এই অক্সিজেনের পাশে। তাহলে দেখো এখনো কিন্তু একটা অ্যালকোহলই তৈরি হইলো। কি রকম অ্যালকোহলটা দেখো, CH3 CH2 CH2 OH, 3 কার্বন এখানে দেখো 1 2 3, 3টা কার্বন আর একটা হচ্ছে গিয়ে হাইড্রোক্সিল গ্রুপ আছে। তো আমরা যদি যৌগটাকে ঠিক মতো লিখি, যৌগটা হবে CH3 CH2 CH2 OH। তো এটা কয়টি আলফা কার্বনের সাথে, সো আলফা কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে। সো যেহেতু একটা অ্যালকাইল গ্রুপ আছে সো এটা কয় ডিগ্রি অ্যালকোহল হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। সো ঋত্বিকদের যেটা বলছিল যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ ওর উত্তরটা ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তো এখন দেখো এই প্রসেসটার একটা তাৎপর্য আছে। তাৎপর্যটা কি, আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। ধরো আমরা
CH3CH2C, এখানে এই যৌগটা নিছি যেটা আমাদের এ ছিল, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি জলীয়। তোমরা এই প্রশ্নের উত্তরটা নিজেরা দিবা। ধরো এতে এক্স কম্পাউন্ড তৈরি হইল। এইবার একটু অন্যভাবে বিক্রিয়াটা করতেছি। CH3CH2X, তার সাথে ম্যাগনেসিয়াম দিছি, তার সাথে এই যৌগটা অ্যাড করছি, মিথানলটা অ্যাড করলাম, এবং শেষে পানি যোগ করছি, এবং এর ফলে ওয়াই তৈরি হইল। এখন বলো দুইটা বিক্রিয়া কি এক্স আর ওয়াই সেম হবে কিনা? এক্স আর ওয়াই কি সেম হবে কিনা, অর্থাৎ এটা কি সমগোত্রীয় কিনা? সমগোত্রীয় যদি হয়ে থাকে তাহলে এদের কার্বন সংখ্যা সমান কিনা, প্রশ্নটা হচ্ছে এটা। এক্স আর ওয়াই সমগোত্রীয় কিনা, আর সমগোত্রীয় যদি হয়েই থাকে তাহলে এদের কার্বন সংখ্যাটা সমান কিনা তা একটু কমেন্টে দ্রুত জানায় দাও। ওকে, একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রশ্নটা ক্লিয়ার না বলতেছো তো আমি একটু বলে দিচ্ছি প্রশ্নটা আসলে কি হবে। প্রশ্নটা হচ্ছে কি, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, সেটা হচ্ছে ইথাইল হ্যালাইড, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করার, জলীয় দ্রবণ যোগ করার কারণে এক্স তৈরি হয়েছে। আর সেই এক অ্যালকাইল হ্যালাইডটাকে অর্থাৎ ইথাইল হ্যালাইডটাকে ম্যাগনেসিয়াম দিয়ে উত্তপ্ত করার পরে তার সাথে মিথানল যোগ করা হয়েছে আর পানি যোগ করা হয়েছে, তার ফলে ওয়াই তৈরি হইলো। এখন কথা হচ্ছে এক্স আর ওয়াই সেম কম্পাউন্ড কিনা, সেম কম্পাউন্ড যদি মানে সমগোত্রীয় কিনা, সমগোত্রী হলে এদের কার্বন সংখ্যা সেম কিনা, এই প্রশ্নটা আমি তোমাদের করতেছি। তোমরা একটু কমেন্টে জানায় দাও যে আসলে সেম কিনা, নাকি সেম হইলে জিনিসটা কার্বন সংখ্যা কোনো ডিফারেন্স আছে কিনা। তো একটু তাড়াতাড়ি দ্রুত অ্যান্সারটা জানো। অনেকেই অভিযোগ জানাচ্ছে লেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্কে প্রবলেম করতেছে। ভাই, অর্গানিক কেমিস্ট্রি ER1 অ্যান্ড সেকেন্ড লেকচার কোথায় পাবো? এইটা আমাদের লাইভ পেজের গ্রুপেই দেওয়া আছে, একটু নিচে গিয়ে দেখতে হবে। অনেকগুলো লাইভ ক্লাস হয়ে গেছে, তো তোমরা একটু নিচে গেলে হয়তো বা এই দুইটাকে দেখতে পারবা, বা এই ক্লাসগুলো নিয়ে আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। সো কেউ কি অ্যান্সার দিতে পারবে কিনা? হ্যাঁ, এক্স বলতেছো, CH3CH2OH, ভেরি গুড। সোনালি খুব সঠিকভাবে উত্তরটা দিতে পারছে। সো আই শুড রেট, ফার্স্ট যে অ্যান্সার দিয়েছে সে হচ্ছে সোনালি, বলতেছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ইথানল। আফাজুর রহমান, হি ডিজার্ভস আ ক্ল্যাপ। প্রথমবার সে একবারই সঠিক উত্তরটা দিয়ে দিছে। সে বলছে, লেটস রাইট হিজ নেম। তোমাকে অনেক অভিনন্দন। ও বলছে যে এক্স আর ওয়াই সমগোত্রীয় বাট কার্বন সংখ্যা ভিন্ন। তো উত্তরটা তো পেয়ে গেছো যে কার্বন সংখ্যা ভিন্ন। এখন কথা হচ্ছে এক্স এর কার্বন সংখ্যা কত হবে আর ওয়াই এর কার্বন সংখ্যা কত হবে। অলরেডি সোনালী বলে ফেলছে যে এইটা হচ্ছে কি CH3CH, দুই কার্বনের। এখন কথা হচ্ছে তোমাদের জন্য একটা প্রশ্নই বাকি থাকলো, ওয়াই কত কার্বনের হবে। তোমরা একটু কমেন্টে দ্রুত জানায় দাও ওয়াইটা কি। আচ্ছা, সোনালী সঠিক অ্যান্সারটা দিয়ে দিছে, সেটা হচ্ছে CH3CH2OH, অর্থাৎ প্রোপানেল, তিন কার্বনের। সো একটা হচ্ছে দুই কার্বনের, একটা হচ্ছে তিন কার্বনের। তাহলে এখন তোমরা আশা করি বুঝতে পারছো, যদি বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষা এইভাবে কোশ্চেন আসে যে একই অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, একবার দেখতেছো কার্বন সংখ্যা বাড়ে নাই। দেখো প্রথম স্টেজে কার্বন সংখ্যা এখানেও দুইটা ছিল, এখানেও দুইটাই আছে। সো এইরকম যখন হবে তখন কি অ্যাড করতে হবে? পটাশিয়াম। আর যখন দেখতেছো কার্বন সংখ্যা বেড়ে যাচ্ছে, দেখো এখানে কার্বন ছিল কয়টা? দুই কার্বন, আর শেষে গিয়ে পাচ্ছ কি? তিন কার্বন। তখন কি করতে হবে? এই যে ম্যাগনেসিয়াম, তারপর একটা অ্যালডিহাইড করে এই বিক্রিয়াটা করা যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, রকিও ঠিক অ্যান্সার দিয়েছো, তন্নিও সঠিক অ্যান্সার দিয়েছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এই প্রবলেমটা বুঝতে পারার জন্য। তো আমরা তো অ্যালকোহল উৎপাদন নিয়ে বেশ কিছু কথা বলেই ফেললাম। এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, যে অ্যালকোহল তো বুঝলাম, এখন অ্যালকোহল থেকে কি তৈরি করা যায়? অ্যালকোহল থেকে অনেক কিছুই তৈরি করা যায়, এটা আমরা অলরেডি দেখেও ফেলছি আগে ক্লাস। আবার দেখছো যে অ্যালকোহল থেকে অনেক কিছু তৈরি করা যায়। যেমন এই হচ্ছে কি আমাদের অ্যালকোহল, সেটার সাথে যদি আমরা এই অ্যালকোহলের সাথে যদি ধরো, আমরা তো অলরেডি কি দেখলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করা যাচ্ছে, বিভিন্ন উপায় করা যায়। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কি, এখান থেকে আসা যায় কিনা, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড আসা যায় কিনা? আসা যায় খুব সহজেই। ধরো এই হচ্ছে ROH, আমরা এই যৌগটা তৈরি করতে চাই,
তাহলে কি অ্যাড করব? খুব সহজেই এই জিনিসটা অ্যাড করলেই হয়, অর্থাৎ হ্যালোজেন অ্যাসিড। খুব সহজ ব্যাপারটা। এই হচ্ছে কি একটা হ্যালোজেন অ্যাসিড, কিভাবে এই প্রোটন আর হচ্ছে কি হ্যালোজেন, তো এটাকে আমরা কি বলবো? হ্যালোজেন অ্যাসিড। তো হ্যালোজেন অ্যাসিড কারা হতে পারে? HCl, HBr, HI, এইরকম অনেক হতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমাইড অ্যাসিড, হাইড্রোআয়োডাইড অ্যাসিড, এরকম অনেক কিছু হতে পারে। সো এই বিক্রিয়াটা আসলে খুব সিম্পলি আমরা ব্যাখ্যা করতে পারি। এটা হয় হচ্ছে গিয়ে তোমার এই পানির পোর্শনটা বের হয়ে যায়, এখান থেকে H আসে, এখান থেকে OH আসে। সো এই জায়গা থেকে আমরা H2টাকে যদি বের করে ফেলি, আর থাকলো কি? R আর X। সো R আর X মিলে কি তৈরি করে? অ্যালকাইল হ্যালাইড। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করে ফেলা যায়। তো এইটা যদি আমরা বুঝে ফেলি, এখন তোমাদের কাছে আর একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখাবো। এইটা মনে রাখা বেশ ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এটা প্রায়ই আসে। অনেকের কাছে এই প্রবলেমটা অনেক কঠিন বলে মনে হয়। ROH ফসফরাস পেন্টাহ্যালাইড, অর্থাৎ অ্যালকোহলের সাথে যদি একটা ফসফরিক পেন্টাহ্যালাইড যোগ করি তাহলে বিক্রিয়াটা কিভাবে হয় এটা মনে রাখতে অনেকের কষ্ট হয়, বা জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখা যায়। সেই ট্রিক্সটা আমি একটু দেখাই দিই। এই ক্ষেত্রে ট্রিক্সটা বেশ ইন্টারেস্টিং। ধরো আমরা এইভাবে লিখবো ROH, এভাবে এটা লিখলাম। আর এখানে কি লিখবো? PX3, এখানে একটা X, এখানে একটা X। এই তো এইভাবে সাজায় গোছায় লেখার পরে কি করব? এইভাবে ভাগ করে দিব। দেখো এই ভাগে কি পড়ছে? R আর X, তাহলে এখানে লিখবো RX তৈরি হবে। তারপরে এখানে কি আছে? O আর PX3, তো এখানে কি তৈরি হবে? POX3। আর এখানে থাকলো কি? H আর X, তো এখানে থাকলো H আর X। এই হচ্ছে একটা সহজ ট্রিক্স। তো তোমাদের এই ফসফরাস পেন্টাহ্যালাইডের প্রবলেমটা খুব একটা কঠিন কিছু না যদি এই প্যাটার্নটা মনে রাখো। সো এই প্যাটার্নটা মনে রাখলে কখনো এটা মুখস্থ করার প্রয়োজন হবে না, তুমি ইজিলি বলতে পারবে আসলে কি তৈরি হবে। তো এইভাবে আমরা অ্যালকোহল থেকে দেখো অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। আরেকটা প্রশ্ন থাকলো যে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায় কিনা। হ্যাঁ, অ্যালকোহল থেকেও অ্যালকিন তৈরি করা যায়। কিভাবে? এই ধরো হচ্ছে গিয়ে CH3, CH2OH, সেখান থেকে আমরা কি তৈরি করতে যাচ্ছি? অ্যালকিন। তো অ্যালকিনটা হচ্ছে গিয়ে 2 কার্বন অ্যালকিন তৈরি হইলো। যেহেতু এটা 2 কার্বন অ্যালকোহল, সো 2 কার্বন অ্যালকিনই তৈরি হবে। কি পরিবর্তনটা কি হলো? দেখো এখান থেকে একটা OH গ্রুপ হারাইছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন হারাইছে। অর্থাৎ কি অপসারণ হয়েছে? পানি অপসারণ হয়েছে। পানি অপসারণ করতে পারে কারা? এটা একটু ভেবে দেখো। পানি অপসারণ করতে পারে হচ্ছে গিয়ে অ্যাসিড। কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। সো তুমি যদি অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করো অতিরিক্ত পরিমাণে, তাহলে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে, এবং কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হবে না। এটা 2 কার্বনের হইলে, অ্যালকোহলটা যদি 2 কার্বনের হয়, তোমার অ্যালকিনটা কয় কার্বনের হবে? 2 কার্বনের হবে। তো হোপফুলি তোমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন, এইটা কিভাবে তৈরি করে সেটা জানলাম। তারপরে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল তৈরি হয়, অ্যালডিহাইড কিটোন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়, এগুলো সব সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে। সো অ্যালকোহল সম্পর্কে মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে গেল। এখন আমরা দেখবো যে অ্যালকোহল আর অ্যালডিহাইড কিটোনের মধ্যে কি রকম সম্পর্ক থাকে। এটা আরো ইন্টারেস্টিং এবং বেশ সহজ, এটা খুব ভিজুয়ালি বোঝা যায় আসলে কি হয়। তো চোখের দেখাতেই তুমি বলতে পারবে আসলে পরিবর্তনটা কি। ধরো তোমাদের কাছে এখন একটা সহজ প্রবলেম দিই। CH3CH2OH, ইথানল। আজকে অনেক ইথানল নিয়ে কথা হচ্ছে। সো এই কম্পাউন্ডটা থেকে ধরো কোন একটা প্রসেস করা হইলো, ধরো এক্স প্রসেস করা হয়েছে, প্রসেসটার নাম দিলাম এক্স। সেই প্রসেসের কারণে এই কম্পাউন্ডটা তৈরি হলো CH3CHO। অর্থাৎ অ্যালকোহল থেকে এটা কি? অ্যালডিহাইড, ইথানল। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছে। এখন নিজেরা একটু দৃশ্যত বলো পরিবর্তনটা কি আসছে। আমি একটু এই যোগটা ভেঙে আঁকি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। CH3COH, এই হচ্ছে কি আমাদের অ্যালডিহাইড। সো এই আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে যে অ্যালকোহলের সাথে এক্স প্রসেস ঘটনার কারণে অ্যালডিহাইড তৈরি হলো। প্রশ্নটা হচ্ছে এক্সটা কি। তো আশা করি কেউ কেউ কমেন্টে বলে দিতে পারবা যে এক্সটা আসলে কি। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে ভিজুয়ালি কি চেঞ্জ হয়েছে। দেখো ভিজুয়ালি এটা হচ্ছে আমার আলফা কার্বনটা ছিল না, দেখো আলফা কার্বন এখানে ছিল 2টা হাইড্রোজেন, এখানে কয়টা আছে? একটা হাইড্রোজেন আছে। আর অক্সিজেনের সাথে কি একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা ওইখানে নাই। এটা হচ্ছে কি ভিজুয়ালি আমরা দেখতে পারতেছি। আর কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হয়ে গেছে। তো এই পরিবর্তনগুলো আমাদের একটা খুব প্রাচীন পদ্ধতির কথা মনে করায় দেয়। সেই পদ্ধতির নাম হচ্ছে গিয়ে জারণ। কিভাবে? দেখো আমরা জানি যে জারণ মানে কি, কোথাও একটা অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন হ্রাস পাওয়া।
তো দেখো এই যৌগ থেকে কি এখান থেকে একটা হাইড্রোজেন কমছে, এখান থেকেও একটা কি হাইড্রোজেন কমছে। তো যেহেতু হাইড্রোজেন অপসারিত হচ্ছে, সো এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। তো এখানে আমরা একটা জায়মান অক্সিজেনের যদি সাইন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বিক্রিয়াটা হয়ে যায়। সো অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করা যায় এটা তো বুঝে গেলাম। এখন তোমাদের কাছে একটা শর্ট প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে গিয়ে ধরো এই হচ্ছে কি এ কম্পাউন্ড, সেখান থেকে এটা তৈরি হয়েছে, এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে যেটা কি কিটোন। কোন কিটোন? এটা হচ্ছে প্রোপানন। 3 কার্বনের কিটোনকে আমরা কি বলি? প্রোপানন। সো এটা তৈরি করা হয়েছে তোমার এই জারণ বিক্রিয়ার মাধ্যমে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই এ কম্পাউন্ডটা আসলে কি? একটু দ্রুত কমেন্টে জানায় দাও, এটা কি আসলে এইটাই নাকি এতে কোনো পরিবর্তন আসছে? একটু কমেন্টে দ্রুত জানায় দাও যে এ কম্পাউন্ড আসলে কি। সো রাফি বলছে সরি বিজারণ না, এটা হচ্ছে গিয়ে জারণ প্রক্রিয়ার কথা আমরা বলতেছি। ঋত্বিক দেব হ্যাঁ বুঝতে পারছো জারণ, রকিও জারণ, হ্যাঁ অক্সিজেনের সাইন দিয়ে বুঝাই দিচ্ছে যে জারণ হচ্ছে। হ্যাঁ তোমাদেরকে ধন্যবাদ এই সঠিক অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো যে এই কম্পাউন্ডটা কি। আমি তোমাদের প্রশ্ন উত্তরের অপেক্ষায় আছি। আর সাথে সাথে আরেকটা জিনিসও বলতে চাচ্ছি, এটা কি সেটা বের করো। আবার ধরো বি, এখানে অক্সিডেশন করানো হইলো বা জারণ ঘটানো হইলো, তৈরি হইলো এই কম্পাউন্ডটা, একটু ডিফারেন্ট হইলো। তোমাদের কাছে প্রশ্ন থাকবে এ আর বি কি সেম কম্পাউন্ড কিনা। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে আমি মনে করবো যে অ্যালডিহাইড বা কিটোন সম্পর্কিত অনেকটা অনেক বড় একটা প্রবলেম তোমাদের সলভ হয়ে গেল। তো তোমরা একটু চেষ্টা করো যে এইখানে কি হবে এটা। ফার্দিন আমার আয়ার স্পেকট্রোস্কোপির ভিডিও, হ্যাঁ আয়ার স্পেকট্রোস্কোপি নিয়ে একটা ভিডিও করো, আমরা অবশ্যই একটা ক্লাস নেবো, সেই ক্লাসটায় আমরা ব্যাখ্যা করবো যে ওটা আসলে কি। এটা আচ্ছা রকি তোমার উত্তরটা আমি বুঝতে পারি না। সোফিয়া আলম বলেছো প্রোপানল, হ্যাঁ ঠিক আছে প্রোপানল, বাট প্রোপানল কিন্তু 2 রকমের হয়, প্রোপানল 1 প্রোপানল 2। প্রশ্নটা ওই জায়গাতেই, প্রোপানল 1 নাকি প্রোপানল 2, এ কি প্রোপানল 1 নাকি প্রোপানল 2, এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। দেখো আমি আরো একটু ক্লু দিয়ে দিচ্ছি, দুইটাই 3 কার্বনের অ্যালকোহল। তোমাদের জন্য ক্লু হচ্ছে কি দুইটাই 3 কার্বনের অ্যালকোহল, দুইটাই এ আর বি দুইটাই 3 কার্বনের অ্যালকোহল। দুইটাকে অক্সিডাইজ করা হচ্ছে, একবার কিটোন তৈরি হচ্ছে একবার অ্যালডিহাইড তৈরি হচ্ছে। ইন্টারেস্টিং একটা ব্যাপার না, যে একই জিনিস থেকে দুই রকম দুইবার কম্পাউন্ড হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? এই 3 কার্বনের অ্যালকোহলটা আসলে ডিফারেন্সটা কি, সবাই একটু কমেন্টে জানাও। সোনালি বলতেছো এ আর বি সেম, সরি সোনালি অ্যান্সারটা ঠিক না, এ আর বি সেম না। সো অলরেডি তো উত্তর দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও যে এ আর বির মধ্যে ডিফারেন্সটা কি হবে। পারা উচিত, সবারই পারা উচিত, এতক্ষণ যেহেতু ক্লাস দেখতেছো প্রবলেমটা সলভ করা উচিত। তা আমি একটু বলে দিচ্ছি এটা আসলে কি। এ হচ্ছে গিয়ে CH3 OH CH অর্থাৎ এ হচ্ছে গিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল। তুমি দেখো এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, পরিষ্কার করে লিখে জায়গাটা, এখান থেকে হাইড্রোজেন সরবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে কি ডাবল বন্ড তৈরি হবে, তাহলে এই হচ্ছে আমাদের কিটোন তৈরি হইলো। সো এটা কি ছিল, একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এখন প্রশ্ন হচ্ছে কি তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল বিও যদি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, তাহলে ওখান থেকে অক্সিডেশনের কারণে কি অ্যালডিহাইড তৈরি হবে? তা তো হবে না। তাহলে বলো বি আসলে কোনটা, 3 ডিগ্রি অ্যালকোহল নাকি 1 ডিগ্রি অ্যালকোহল? ঋত্বিক দেব ঠিক বলছো যে 2 ডিগ্রি প্রোপানল। এবার শোনো ঠিক বলছো যে এ হচ্ছে কি 1 ডিগ্রি। শতাব্দী রায় একবারে দুটার অ্যান্সারই দিয়েছো, কিন্তু তোমারটা, হ্যাঁ তোমারটা ঠিক আছে, শতাব্দী রায় অ্যান্সারটা ঠিক আছে। সো দিস রাউন্ড গোস ফর শতাব্দী রায়, ক্লাস ফর হার। ও দুইটাই ঠিক বলছে, এইটা হচ্ছে কি 1 ডিগ্রি প্রোপানল। সো CH3 CH2 CH2 OH, এই হচ্ছে গিয়ে ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন দিতে পারি? এখান থেকে একটা ডিসিশন দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হবে হচ্ছে গিয়ে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হবে হচ্ছে গিয়ে কিটোন। সো আশা করি এই ডিফারেন্সটা আমরা সবাই বুঝতে পারবো যে কোনটা থেকে কোনটা তৈরি হবে। খুব সহজে মনে রাখবো, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি জারণের মাধ্যমে কি তৈরি হবে, অবশ্যই অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে কি তৈরি হবে, অবশ্যই কিটোন। সো এই জিনিসটা যদি মনে রাখো তাহলে
আশা করি তোমাদের এই জাতীয় প্রবলেম আসলে বা এরকম কনফিউজিং প্রবলেম আসলে খুব সহজেই অ্যান্সার দিতে পারবা এবং ধরতে পারবা যে আসলে কোথায় সমস্যাটা। ওকে, রিহান আজিম বলছে লাইভ ক্লাসের মজা আলাদা, খাইতে খাইতেও পড়ালেখা করা যায়। হ্যাঁ, দ্যাটস ভেরি গুড। আসলে বাসায় অনেক কাজ করতে করতে পড়ালেখা করা যায়। সো হ্যাঁ, রকিও ঠিক অ্যান্সার দিয়েছো। বি হচ্ছে না বি, হ্যাঁ 1 ডিগ্রি ঠিক আছে। তর্নিও ঠিক অ্যান্সার দিয়েছো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, তোমরা ঠিক অ্যান্সার দিচ্ছ। তো এখন আমরা একটু ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। এতক্ষণ তো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল নিয়ে কথা বললাম। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালডোল। কাকে নিয়ে কথা বলবো? অ্যালডোল বিক্রিয়া বা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন, সেটা নিয়ে কথা বলবো। আলোচনার বিষয় হচ্ছে গিয়ে অ্যালডোল কম্পাউন্ডটা। নামটা দেখে কি মনে হচ্ছে? দেখো অ্যালটা কোত্থেকে আসছে? অ্যালটা আসছে আসলে অ্যালডিহাইড থেকে, আর অলটা আসছে কোত্থেকে? অ্যালকোহল থেকে। সো এটা এমন একটা কম্পাউন্ড যে কম্পাউন্ডটাতে অ্যালডিহাইড গ্রুপও থাকবে আবার অ্যালকোহল গ্রুপও থাকবে। সো ইন্টারেস্টিং একটা জিনিস। তো সেই অ্যালডিহাইড এবং অ্যালকোহল থাকে এরকম একটা যৌগ কিভাবে তৈরি করা যায়, কেন তৈরি হয়, সেই জিনিসটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। জিনিসটা আসলে খুবই সিম্পল। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে আশা করি অ্যান্সারটা খুব সহজেই দিতে পারবা। তো চলো অ্যালডোল বিক্রিয়া কি জিনিস সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, ধরো এই হচ্ছে কি আমাদের একটা অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড। আবার ধরো এইটা আরেকটা অ্যালডিহাইড, দুইটাতে অ্যালডিহাইড তাই না? দুইটা অ্যালডিহাইড আছে, এই দুইটা অ্যালডিহাইডকে যোগ করব একটা ক্ষারের উপস্থিত, একটা জলীয় ক্ষার। ক্ষার হিসাবে আমরা সহজে ওএইচটাকে লিখে দিলাম। এটাকে তুমি সাধারণ সংকেত দিয়ে লিখতে পারো, বি মাইনাস, বেজের বি থেকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা দেওয়ার পরে কি হবে সেটা নিয়ে এখন একটু আমরা আলোচনা করবো। এখন দুইটা স্টেপে বিক্রিয়াটা হবে। স্টেপটা খুবই সহজ। প্রথম কথা, বি এর কাজ কি? বি হচ্ছে কি বেস। বেজের কাজ হচ্ছে কোনো একটা যৌগ থেকে কি নিয়ে আসা? প্রোটন বের করে নিয়ে আসা। সো দেখো এই দুইটা যৌগের মধ্যে থেকে বি, এই যে ইথানল আছে, এই ইথানলের আলফা কার্বনটা, এটা কি আমাদের কার্বনিল মূলকটা বা অ্যালডিহাইড মূলকটা, এইখান থেকে সে একটা প্রোটন কালেক্ট করবে। একটা প্রোটন যদি কালেক্ট করেই ফেলে তাহলে কি হয়? প্রোটনটা যদি কালেক্ট করে ফেলে, বি এখান থেকে একটা প্রোটন কালেক্ট করছে, শুধু প্রোটন নিচ্ছে। অর্থাৎ যদি আমরা এই বন্ডটা ঠিক মতো এঁকে দেখাই, এই হচ্ছে আমাদের মিথাইল গ্রুপটা ছিল, এই মিথাইল গ্রুপটা থেকে একটা প্রোটন চলে গেছে। প্রোটন চলে গেলে এই বন্ধনের ইলেকট্রনগুলো কার কাছে রয়ে গেছে? কার্বনের কাছে। সো এই হচ্ছে গিয়ে কার্বনের কাছে ইলেকট্রন রয়ে গেল। তাহলে দেখো ফার্স্ট স্টেপে কি হয়েছে, আরেকবার লিখি, CH3CHO, তার সাথে একটা বেজ অ্যাড করা হয়েছে। এই গ্রুপটা থেকে একটা প্রোটন হারাবে। প্রোটন হারালে কি হইলো? CH2, এখানে একটা মাইনাস চার্জ থাকলো, CHO, এরকম একটা অবস্থা হইলো। এখন এটা কি হিসাবে কাজ করতেছে দেখো, এইটা ঋণাত্মক চার্জ হিসাবে একটা মূলক হিসাবে কাজ করতেছে। তো এটা কি? এটা কার দিকে আকর্ষণ বোধ করবে? যেখানে প্লাস চার্জ থাকবে। সো এটা কি একটা নিউক্লিওফাইল হিসাবে এখন কাজ করবে। সো নিউক্লিওফাইল হিসাবে যদি কাজ করে, তো এই নিউক্লিওফাইলটা দেখো এই পুরো সিস্টেমে আর কোথায় অ্যাড হইতে পারে? পুরো সিস্টেমের মধ্যে একটা জিনিস চিন্তা করে দেখো, এই যৌগটা, এই যে মিথানল ছিল, মিথানলটার দিকে খেয়াল করে দেখো, মিথানল কার্বন আর অক্সিজেন পার্টটা, কার্বন আর অক্সিজেনের মধ্যে কি এটা ডেল মাইনাস, এটা কি অবশ্যই ডেল প্লাস। এখন অবশ্যই বুঝতে পারছো এই ডেল প্লাসের দিকে কি এই জিনিসটা এসে যুক্ত হতে পারে। এই জিনিসটা যদি এখানে এসে যুক্ত হয় তাহলে কি হবে? যদি এটা এখানে অ্যাটাক করে তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ডটা ভেঙে যাবে, কারণ ওই বন্ডটা দুর্বল। তাহলে এটা এরকম একটা পজিশন চলে আসবে। তাহলে আলটিমেটলি কি হলো সেটা একটু আমরা লিখি। আলটিমেটলি হলো কি, আমরা বিক্রিয়াগুলোকে লিখি। CH3CHO, এখানে মাইনাস চার্জ থাকলো, এখানে হচ্ছে গিয়ে H, এই হচ্ছে গিয়ে আমাদের কম্পাউন্ড তৈরি হবে হচ্ছে এরকম একটা অবস্থা। H, একটু বড় করে লেখার চেষ্টা করি এই জায়গাটায়, HC, এই জায়গায় এই যে মাইনাস চার্জটা কি এই কার্বনটা থেকে অ্যাটাক করছে। সো CH2CHO, আর হচ্ছে গিয়ে অক্সিজেনের আর কার্বনের মধ্যে পাই বন্ডটা ভেঙে গেছে। সো ইলেকট্রনটা অক্সিজেনের মাথায় গিয়ে বসলো। তো এইরকম একটা অবস্থা। আর যেহেতু এগুলো জলীয় দ্রবণে করা হয়, তাহলে এই অক্সিজেনটা খুব সহজে কি করবে? জলীয় দ্রবণ থেকে একটা প্রোটন নিয়ে নেবে। সো জলীয় দ্রবণ থেকে যদি একটা প্রোটন নিয়ে নেয় তাহলে এখানে কি আসলো?
এইচ চলে আসবে। সো আলটিমেটলি দেখো কি তৈরি হইলো, এমন একটা যৌগ যেখানে কি আছে, অ্যালকোহল গ্রুপ আছে, আবার দেখো অ্যালডিহাইড গ্রুপও আছে। সো যেহেতু একই যৌগে অ্যালকোহল আবার অ্যালডিহাইড দুইটাই আছে, তাই এই যৌগগুলোকে আমরা সুন্দরভাবে ডাকি এই নামে, অ্যালডল। এই হচ্ছে কি আমাদের অ্যালডল বিক্রিয়া। সো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন, যেখানে অ্যালডিহাইড আর অ্যালকোহল এই দুইটা গ্রুপ যুক্ত একটা কম্পাউন্ড তৈরি হয়। সো এই বিক্রিয়া একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে গিয়ে এখানে একটা অ্যালডিহাইড থাকতে হবে যার কিনা আলফা কার্বনে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। তুমি চিন্তা করে দেখো, যদি দেখো এই বিক্রিয়াটা কিন্তু এটার দ্বারা শুরু হবে না, কারণ কি এই কার্বনটা তো মানে এই যৌগটা তো আলফা কার্বনই নেই, আলফা কার্বন না থাকলে সেখানে হাইড্রোজেন থাকার কোনো প্রশ্নই আসে না। এই কার্বনটা আলফা কার্বন আছে এবং সেখানে কি হাইড্রোজেন ছিল, যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু হবে না, অর্থাৎ আলফা কার্বন যদি কোনো হাইড্রোজেনই না থাকতো তাহলে বিক্রিয়াটা হইতো না। কিভাবে দেখো, যদি এই যৌগটা এরকম হইতো, এই ধরো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এরকম একটা কম্পাউন্ড দিচ্ছি, ধরো এই এক্স আর এখানেও একটা এক্স, আবার এইখানে ধরো আছে বিটা কার্বনে হাইড্রোজেন থাকলে কিন্তু হবে না, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। দেখো এখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, দুটা এক্স গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ আছে, এখানে তো অ্যালডিহাইড গ্রুপ আছে। সো এই যৌগটা কিন্তু অবশ্যই অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া দিবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। সো যে দুইটা অ্যালডিহাইড দেওয়া থাকবে বা কিটোন দেওয়া থাকুক, যেখানে থাকুক না একটা আলফা কার্বনে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে, হাইড্রোজেন থাকলে তবে এই বিক্রিয়াটা অগ্রসর হবে, নইলে বিক্রিয়াটা অগ্রসর হবে না। তো আশা করি অ্যালডিহাইড সম্পর্কে যে আলোচনাটা করা দরকার, মানে অ্যালডোল কনডেনসেশন নিয়ে যে আলোচনা করা দরকার সেটা আমরা বুঝে গেছি। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সেই বিক্রিয়াটা একটু ইন্টারেস্টিং, কারণ এই বিক্রিয়াটা কালার ফর্ম করে, মানে এই বিক্রিয়ার ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কালারফুল প্রোডাক্ট হবে। সো কালারফুল প্রোডাক্ট তৈরি হওয়ার অনেক সুবিধা আছে, অর্থাৎ ধরো তুমি কোনো একটা যৌগ পাত্রে রাখা আছে, করবা কিনা বুঝতেছো না, অনেক পরিমাণ আছে, তো তুমি ওইটা নিলা, নিয়ে আরেকটা কোনো রিয়েজেন্ট অ্যাড করলা, এখন দেখতেছো কোনো কালার ফর্ম করতেছে না। সো যদি কালার ফর্ম না করে তুমি আদৌ বুঝবা না রিয়াকশন হয়েছে কি হয় নাই। সো যদি বিক্রিয়াটা কালার তৈরি করে এরকম একটা রিয়াকশন হয়, তাহলে তুমি বুঝবে যে রিয়াকশন হয়েছে। আর কালার প্রত্যেকটা বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট রং থাকে, সো তুমি সহজেই বুঝতে পারবা যে আচ্ছা এই রংটা হয়েছে, তাহলে মনে এই যৌগটা এখানে আছে। সো এই জাতীয় প্রেডিকশনগুলো ল্যাবরেটরিতে তোমাকে অনেক হেল্প করবে। সো কোন তোমার রিয়েজেন্ট নষ্ট হবে না, তুমি ধরো একটা জিনিস মনে করছো এটা লেবেলিং করার নাই, তুমি ধরে নিচ্ছ এটা হয়তো অ্যালডিহাইড, তো এই ধরে নেওয়ার ফলে পুরো বিক্রিয়াটা তুমি অনেক কিছু দিয়ে দিয়ে রিয়াকশন করলা, বাট ওটা অ্যালডিহাইড ছিলই না, তাহলে কি আর তোমার বিক্রিয়াটা হবে? তাহলে তোমার ডিজায়ার্ড রিয়াকশনটা হবে না। সো এই জাতীয় ক্ষেত্রগুলোতে কোন বিক্রিয়ায় কালার কি ফর্ম হয়, কোন রিয়েজেন্ট যোগ করলে কি কালার তৈরি হয়, সেটা তোমাকে জানতে হবে। বই এরকম প্রচুর উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু উদাহরণগুলো দেখবে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা হ্যালোফর্ম রিয়াকশন নিয়ে একটু কথা বলি। হ্যালোফর্ম আরো একটু ভালো বললে আমরা আয়োডোফর্ম নিয়ে কথা বলবো। সো এইটা আসলে কিভাবে হয়, এটার মেকানিজম নিয়ে একটু কথা বলবো। এইটার মেকানিজমটা বেশ ইন্টারেস্টিং। তো ধরো এই হচ্ছে গিয়ে একটা অ্যালডিহাইড, এটা কি ইথানল, একটু আর কি আলাদা করে লিখছি, এইভাবে লিখি সব। এই হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড, তার সাথে আমরা হ্যালোজেন যোগ করব। যেহেতু হ্যালোফর্মে হ্যালোটা আসছে কি হ্যালোজেন থেকে, সো হ্যালোজেন জায়গায় দিয়ে আয়োডিন দাও, তাহলে কি হবে আয়োডোফর্ম। সো এক্স এর জায়গায় আই বসালেও কোনো সমস্যা নেই। তারপরে কি যোগ করবা, এই বিক্রিয়াটা অবশ্যই ক্ষারের উপস্থিতিতে হবে। কার উপস্থিতিতে? ক্ষারের উপস্থিতিতে হবে। আলটিমেট রেজাল্টটা কি আসে? আলটিমেট রেজাল্ট আসে এরকম, দেখো এটা মনে রাখা বেশ সহজ একটা ব্যাপার। এই হচ্ছে কি আমাদের অ্যালডিহাইড পোরশন, আর এই হচ্ছে কি আমাদের মিথাইল পোরশন। মনে রাখবা এই বিক্রিয়াতে অ্যালডিহাইড যে পোরশনটা আছে সেটা হয়ে যাবে একটা অ্যাসিড। সো এটা কি এক কার্বনের অ্যালডিহাইড অংশ, সো এটা কি হবে একটা এক কার্বনের অ্যাসিডের গ্রুপ, ঠিক আছে। আর এই পোরশনটা হয়ে যাবে একটা ট্রাই হ্যালাইড গ্রুপ। ট্রাই হ্যালাইড মানে কি সেখানে তিনটা হ্যালোজেন থাকবে, অর্থাৎ এখানে কি তিনটা হাইড্রোজেন ছিল, সেখানে কি তিনটা হ্যালাইড চলে আসলো। সো এইটা কনভার্ট হবে হচ্ছে কি তোমার CH3, আর একটা হাত খালি থাকে হাইড্রোজেনে, সেখানে একটা হাইড্রোজেন বসবে। সো এই হচ্ছে কি আমাদের সেকেন্ড প্রোডাক্টটা। তো এই হচ্ছে কি আমাদের দুইটা মেইন প্রোডাক্ট। আর যেহেতু অ্যাসিড আছে আর বিক্রিয়া কি দিছিলাম, ক্ষার যোগ করছিলাম, তো অ্যাসিড আর ক্ষার শেষ পর্যন্ত কি তৈরি করবে, শেষ পর্যন্ত একটা সল্ট তৈরি করবে, সেটা হচ্ছে কি এই সল্টটা।
অর্থাৎ দুর্বল জৈব অ্যাসিডের সোডিয়াম সল্ট, বা তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে তাহলে পটাশিয়াম লবণ হইতো, এরকম লবণ একটা তৈরি হবে। তো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে আসলে কি তৈরি হবে। তো এইটা জানার পরে আমরা জাস্ট খালি এখন ছোট্ট করে মেকানিজমটা দেখে নেব যে কিভাবে এই বিক্রিয়াটা হয়, কারণ এই বিক্রিয়াটা প্রায় আসে পরীক্ষায় ব্যাখ্যা করতে বলা হয়। তো চলো আমরা একটু দেখি কি তৈরি হবে। সো ফার্স্টেই দেখো, আমরা ফার্স্ট স্টেপটা দেখি। এই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট যৌগ, একটা অ্যালডিহাইড ইথানল। সো ইথানলের সাথে যদি আমরা একটা বেজ অ্যাড করি, বেজের কাজ কি অনেকবার বলা হয়েছে, বেজের কাজ হচ্ছে গিয়ে আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরায় নেওয়া। সো হাইড্রোজেন প্রোটনটা সরায় না, তো এখান থেকে যদি একটা প্রোটন সরায় নেওয়া হয় তাহলে কি এটা প্রোটনের কাছে চলে আসলো, এখানে কি থাকবে, মাইনাস চার্জ থাকবে। সো দেখো আমাদের বিক্রিয়া কি কি ছিল, একটা অ্যালডিহাইড, একটা হ্যালোজেন, একটা না অনেকগুলো হ্যালোজেন ছিল, আর ছিল কি বেস। সো হ্যালোজেনকে কি করবে জানো, এই আয়নটা গিয়ে এই হ্যালোজেনকে ধাক্কা দিবে, হ্যালোজেনের যে অণুটা আছে, তো হ্যালোজেনের অণু থেকে এরকম একটা ভাঙন তৈরি হবে, অর্থাৎ এক হ্যালোজেনের অণু থেকে একটা পরমাণু এখানে এসে যুক্ত হবে আর একটা হ্যালাইড আয়ন বের হয়ে আসবে। এই হচ্ছে গিয়ে মূল ব্যাপারটা। তাহলে দেখো একটা হাইড্রোজেন আগে ছিল, সেটাকে বেস নিয়ে গেল, সেখানে কি একটা হ্যালোজেন এসে বসলো। তো এখানে একটা হ্যালোজেন বসাই দিব। তো এখানে যদি হ্যালোজেন বসে, তো এই হচ্ছে একটা স্টেপ। তো এখন বেস তো আর জলীয় দ্রবণে একটা থাকবে না, আরো অনেক বেস থাকবে। আবার দেখো এখানে আরো দুইটা হাইড্রোজেন রয়ে গেছে। সো এইটা কয়বার হতে পারে, আরো দুইবার হবে। যতক্ষণ পর্যন্ত না এই কার্বনে হাইড্রোজেন শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে হ্যালোজেন এসে যুক্ত হবে হাইড্রোজেনটাকে সরাই দিয়ে। সো যখন আলটিমেটলি দেখো এখানে আর কোনো হাইড্রোজেন থাকবে না, সবগুলা হ্যালোজেন যুক্ত হয়েছে, তখন একটা মজার জিনিস হবে। তখন এই কার্বন আর এই কার্বনের মাঝখানে বন্ডটা ভেঙে যাবে। বন্ডটা ভেঙে গিয়ে দেখো এইটা তৈরি হবে এই পোর্শন, আর এইটা তৈরি হবে এই CH3 মাইনাস। তো এইখানে দেখো যেহেতু জলীয় দ্রবণটা কিসের উপস্থিতি করা হয়েছিল, ক্ষারের উপস্থিতিতে। সো এখানে প্রচুর পরিমাণ কি আছে, হাইড্রোক্সিল আয়ন আছে। তো বুঝতে পারতো হাইড্রোক্সিল তো আর এখানে গিয়ে যুক্ত হবে না, ফাঁকা হাত কোথায় আছে, এইখানে আসে যুক্ত হবে, কারণ এখানে দেখো এমনি মাইনাস চার্জ। সো এই জায়গায় এখানে তো মাইনাস চার্জ আসলে হাইড্রোক্সিল এখানে তো আসতে পারবে না, নিজেই তো নেগেটিভ। সো এটা এখানে এসে বসবে। সো এই হচ্ছে কি আমাদের অ্যাসিড পোর্শন, আর জলীয় দ্রবণ থেকে একটা প্রোটন নিয়ে এই কম্পাউন্ডটা এটা তৈরি হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে কি আমরা হ্যালো ফর্ম তৈরি করতে পারি। হ্যালো ফর্মটা কিভাবে হলো, এই দেখো এই হচ্ছে কি আমাদের হ্যালো ফর্ম কম্পাউন্ডটা, হ্যালোজেন আছে না। সো হ্যালোজেন গুলা এইখানে যুক্ত হয়েছে, এবং প্রত্যেকটা হ্যালো ফর্মের একটা কালার আছে। বিশেষ করে এই হ্যালোজেনটা যদি আয়োডিন হইতো, অর্থাৎ CH3, আয়োডোফর্মের একটা মানে আয়োডোফর্ম যদি তৈরি হয়, এটার একটা কালার আছে, সেটা হলুদ বর্ণের হয়ে থাকে। সো এই বিক্রিয়াটা যদি হয় তাহলে, এবং সেখানে কি দেখতে পারবা তুমি, হলুদ রং দেখতে পারবা। ইনফ্যাক্ট এটা যদি ক্লোরিন হতো তাহলে বুঝতে হতো কি তৈরি হবে, ক্লোরোফর্ম। এটা অবশ্যই জানি ক্লোরোফর্মের কাজ কি, চেতনানক হিসাবে কাজ করে। সো এইভাবে ক্লোরোফর্মও তৈরি করা যেতে পারে। সো আমরা একটা উপায় শিখলাম যে কিভাবে অ্যালডিহাইড থেকে ক্লোরোফর্মও তৈরি করা যায়, আবার আয়োডোফর্মও তৈরি করা যায়। তো এই বিক্রিয়ার শর্তটা কি, এই বিক্রিয়ার শর্ত হচ্ছে গিয়ে এটা অবশ্যই কার্বনিল কম্পাউন্ড হবে, অর্থাৎ হয় কিটোন নয়তো অ্যালডিহাইড হবে। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই অ্যালডিহাইড কিটোন যাই থাকুক না কেন, এখানে H বা R যাই হোক, একটা সাইডে তোমার অবশ্যই মিথাইল মূলক থাকতে হবে। এই মিথাইল মূলক যদি না থাকে তাহলে বিক্রিয়াটা হবে না। যেমন এই বিক্রিয়া, এটা কিন্তু এই হ্যালোফর্ম দিবে না, কারণ দেখো এখানে কোনো মিথাইল মূলক নাই, এখানে কি আছে, ইথাইল মূলক আছে। ঠিক সেই রকম তুমি যদি একটা কিটোন আঁকো CH2 এইরকম করে, CH2 CH3 পেন্টানোন আঁকলাম আমরা, তাও কিন্তু দেখো এখানে দুই পাশে যে ইথাইল গ্রুপ আছে, এরাও কিন্তু হ্যালোফর্ম গঠন করবে না। হ্যালোফর্ম কারা দিতে পারবে, যাদের একটা মিথাইল গ্রুপ আছে এবং যারা কিনা অ্যালডিহাইড অথবা কিটোন। সো এই দুটো শর্ত যখন পালন করবে তখন আমরা সেটাকে বলবো এইটা একটা হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বা ক্লোরোফর্ম এই জাতীয় যৌগ তৈরি করতে পারে। তো আশা করি এই ক্রিটিক্যাল বিক্রিয়াগুলো তোমরা বুঝতে পারছো। এখানে অ্যালডোল কনডেনসেশন সম্পর্কে আমরা আলোচনা করছি, হ্যালোফর্ম নিয়ে আলোচনা করছি, এবং তিনটা প্রবলেম সলভ করছি, যেখানে কিনা আমরা দেখছি কিভাবে অ্যালকাইহাইড থেকে অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আবার ঠিক সেই একইভাবে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড এগুলো তৈরি করা যায়, অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করা যায়, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া কি। সো এই সব জিনিসগুলো শিখছি। তো আমি একটু সামারাইজ করে দিই যে আজকে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম হচ্ছে
অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন এইসব থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়, আবার অ্যালকোহল থেকে এদের কিভাবে তৈরি করা যায়, তারপরে গ্রিগনার্ড বিকারক কি জিনিস, তার মাধ্যমে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায় ডিগ্রি হিসাবে সেটাও শিখছি, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি কিভাবে তৈরি করা যায় সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা কি শিখলাম, অ্যালডোল কনডেনসেশন সম্পর্কে শিখলাম, যেটা কিনা প্রায় পরীক্ষায় আসে, অ্যালডোল কনডেনসেশন। এবং লাস্টে আমরা শিখলাম হচ্ছে কি হ্যালোফর্ন বিক্রিয়া। সো এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং প্রবলেমও সলভ করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসটা, অ্যান্ড তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে প্রবলেমগুলো শেয়ার করো, যেহেতু প্রবলেমগুলো দেওয়া হয়েছিল বোর্ডে, এবং নিজেদের মধ্যে আলোচনা করো। আর নেক্সট কোন টপিকের উপর বা নেক্সট কোনো প্রবলেম যদি তোমাদের স্পেসিফিক থাকে, তোমরা আমাদের কমেন্ট সেকশনগুলোতে অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং সবার সাথে ক্লাসগুলো শেয়ার করো। তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট আবার হয়তো খুব শীঘ্রই কেম টক নিয়ে আবার কথা হবে। সো টিল দেন, গুড বাই, উইশ ইউ অল দ্য বেস্ট।